আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া এবং আমি পারভিন মিতু। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পাড়ি দিয়ে অবশেষে দেশে ফিরলেন ইরান ইসরায়েল সংঘাতে আবু ধাবিতে আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি। ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় অনিশ্চয়তায় পড়া মানুষগুলো পরিবারের কাছে ফেরায় বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। এ সময় মিশ্র প্রতিক্রিয়া জানান তারা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। ইরানের সাথে ইসরায়েল আমেরিকার হামলা পাল্টা হামলায় বন্ধ আকাশপথ, চলছে না কোনো বিমান। এ অবস্থায় অনিশ্চয়তায় পড়েন আবুধাবি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফিরতে চাওয়া প্রবাসী বাংলাদেশিরা। সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এই মাও। অবশেষে ছেলেকে কাছে পেয়ে আপ্লুত তিনি। আসতে সময় ভয় লাগছে, কারণ এই সময়টা আপনার আকাশে চলাচল বহুত রিস্ক। এখন এই কান্নার উপরে আছে, যতক্ষণ ধরে বাসায় না নিয়ে যাবো ততক্ষণ ধরে আর শান্তি নেই। এমন পরিস্থিতি আরব আমিরাত থেকে আসা বিমানের অন্য যাত্রীর স্বজনদেরও। কেউ কেউ ফুল নিয়ে দীর্ঘ অপেক্ষার পর উদ্বেগ কাটিয়ে জড়িয়ে ধরেন প্রিয়জনকে। নানা অনিশ্চয়তার পর দেশের মাটিতে ফিরে স্বস্তি প্রকাশ করেন তারা। গত পরশুদিন টিকিট কাটছি, আসতে আসছি। অবশ্যই মানে অনেক খারাপ লাগতো। মনে হয় না যে আমরা আবার দেশে আসবো বা মানে পরিবারের সাথে দেখা সাথে হবে এরকম। তবে দুবাই সহ আরব আমিরাতের অন্যান্য অঞ্চলে যুদ্ধের পরিস্থিতি অনেকটাই কেটে গেছে বলে দাবিও কারো কারো। সাউন্ড পাচ্ছি, বাট এটা হলো ইন্টারসেপ্ট করছে, যেগুলো যে ড্রোনগুলো আসতেছে ওই যে ইন্টারসেপ্ট হচ্ছে ওগুলো সাউন্ড আমরা পাচ্ছি। ইট মিন্স ইটস নেভার কাম ডাউন। দেশের মানুষ হিসাবে আমাদের জন্য অনেক সেফটি আছে, ওরা অনেক সেফটি করতেছে আমাদের জন্য। এখন যাদের আসার ইচ্ছুক ওদেরকে পর্যায়ক্রমে ফ্লাইট দিতেছে, যারা আসতে চায় না ওদেরকে টাকা ফেরত রিটার্ন দিতেছে, টিকিটের টাকা। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ২৮ জন ক্রু সহ আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি নিয়ে দেশে ফিরে। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আরও একটি বিশেষ ফ্লাইট বিকেল ৫:১৫টায় দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চ থেকে ছুটি ঘোষণার সিদ্ধান্ত। এতে শবে কদর সহ ঈদ উল ফিতরে টানা ৭ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক বসে বৃহস্পতিবার সকাল ১০টায়। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ২ ঘণ্টার বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। উনি যেটা করেছেন, প্রথম কাজ হলো যে লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন। কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট সানলাইট আসবে। যেগুলো যেমন বাথরুমের লাইট জ্বালানো থাকে এগুলো থাকবে না। করিডোরে এনার্জি সেভিং বাল্ব লাগাতে বলেছেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ১ দিন বাড়িয়ে ৬ দিন করেছে সরকার। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী ১৭ তারিখ থেকে ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ ৭ দিন, একটা ৭ দিন ছুটি থাকছে। নাসিমুল গনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। এবারে ২০ জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। ১ নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। ১২ মার্চ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। যেটা রাষ্ট্রপতির ভাষণ হবে, সে ভাষণের খসড়া নিয়ে আলোচনা হয়েছে সংসদে যে প্লেস করা হবে। মানে অ্যাকচুয়ালি এটা হলো একটা বার্ষিক রিপোর্ট মতো আকারে যায়। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে মন্ত্রণালয় প্রস্তুতি সভা শেষে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দেন সড়ক মন্ত্রী। নির্ধারণ করে আছে, সেই নির্ধারিত ভাড়ার চেয়ে ১ টাকা বেশি নিলে আমাদেরকে জ্ঞাত করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করা হবে। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি ও বিরোধী দল জামায়াত। বৈঠকের পর শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সরকারের নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। আর জামায়াত নেতা আবু তাহের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে তার দল। দেখুন রুদ্র রফিকের রিপোর্ট।
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বাংলাদেশ সফরের শেষ দিনে তার সঙ্গে বৈঠক করে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি ও বিরোধী দল জামাতের প্রতিনিধিরা। সকাল 10টার দিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বাসায় পল কাপুরের সঙ্গে জামাত ইসলামের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করেন। পরে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন আবু তাহের। কিছুদিন আগে সরকারের সাথে যে একটা চুক্তি হয়েছে এখানে করার জন্য, সেভাবে বলেছে, আমরা বলছি আমরা ডিটেলস এটাকে স্টাডি করব, করে যদি যেগুলো পজিটিভ আছে সেটার সাথে আমরা একমত হবো, আর যদি কিছু নেগেটিভ থাকে তাহলে সেটার ব্যাপারে আমরা অবশ্যই অপোজ করব পার্লামেন্টে। বেলা 11টার দিকে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাব্যাপী চলে বৈঠক। পরে মঈন খান গণমাধ্যম কর্মীদের জানান, দুই দেশের সম্পর্ক এবং পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের নীতিমালাগুলো কি, আমাদের ভবিষ্যৎ যে কর্মপন্থা সেগুলো কি, এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেসব বিষয় নিয়ে তারা সার্বিক আলোচনায় অংশগ্রহণ করার জন্যই এদেশে এসেছে। অন্যদিকে দুপুরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন পল কাপুর। এ সময় সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তারা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন পল কাপুর। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। রুদ্র রফিক, RTV, ঢাকা। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নিয়ে চলছে নাটকীয়তা। প্রতিশ্রুতি অনুযায়ী জামাতকে পদটি নিতে প্রস্তাব দিয়েছে বিএনপি, তবে গো ধরেছে জামাত, জুড়ে দিয়েছে শর্ত। বিশেষজ্ঞরা বলছেন, বিএনপির এ প্রস্তাব ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। জবাবদিহিমূলক সংসদের জন্য জামায়াতের তা গ্রহণ করা উচিত বলেও মত তাদের। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ফ্যাসিবাদের পতনের পর দীর্ঘদিন ফাঁকা সংসদ, প্রায় 2 বছর পর প্রাণ ফিরছে জাতীয় সংসদে। আগামী 12 মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শুরু হতে যাওয়া এ সংসদে কে হচ্ছেন স্পিকার, এমন প্রশ্ন সামনে রেখে জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে সরকারি দল বিএনপি। জুলাই জাতীয় সনদের যে সমঝোতা আমরা করেছি যে 2টো ডেপুটি স্পিকার পদ সৃজন হবে, তার মধ্যে একটা ডেপুটি স্পিকার পাবে। অবশ্য ওইভাবে বলা নাই, বলা আছে যে ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন বা নির্বাচিত হবেন। সেটা আমরা এখনই অফার করেছি। নির্বাচনের আগে থেকেই ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার কথা বলে আসছে বিএনপি। প্রথমবারের মতো বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেয়ার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। এবার বিএনপি একটি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিজয়ী হওয়ার পরও তারা কিন্তু এক ধরনের উদারতার দেখাচ্ছেন, এবং এই যে পদটি দিতে চাইলেন যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, এটি হয়তো আগামী দিন আমরা দেখতে পারবো। সংসদে অনেক পরিবর্তন হবে এবং এই পরিবর্তনের সূচনা হতে পারে এই ডেপুটি স্পিকারের বিরোধী দল থেকে নিয়োগের মধ্য দিয়ে। তবে ভিন্ন কথা বলছে জামায়াত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বাইরে গিয়ে ডেপুটি স্পিকারের পদ নেবে কিনা তা নিয়ে দোলাচলে দলটি। সংসদে তো অনেক বড় বিষয়, জাস্ট একজন ডেপুটি স্পিকার নেওয়া না নেওয়ার বিষয়টা নয়। যেহেতু জুলাই জাতীয় সনদের বিষয়টা মীমাংসিত হচ্ছে না, এটা যদি এটার অংশ হয়ে থাকে তাইলে একটা ডিসিশন এক ধরনের হবে, আর যদি এটা এই যে তাদের ম্যানিফেস্টোর আলোকে হয়ে থাকে তাহলে ডিসিশনটা স্বাভাবিকভাবে ভিন্ন হবে। তখন আদৌ নেবেন কিনা এটা ওনারা তখন চিন্তা করবেন। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, জুলাই সনদে ডেপুটি স্পিকারের বাইরেও অনেক বিষয় রয়েছে আলোচনার জন্য। জবাবদিহিমূলক ও প্রাণবন্ত সংসদের জন্য বিএনপির এই ইতিবাচক প্রস্তাব জামায়াতের গ্রহণ করা উচিত বলেও মত তার। জুলাই সনদ ছাড়াও এটা ইমপ্লিমেন্ট করা যায়। এখন জুলাই সনদে আরও একটা বড় প্যাকেজ আছে, আরও অনেকগুলো বিষয় আছে, এবং জুলাই সনদের ব্যাপারটি এখন সংসদে উপস্থাপন করা হবে, ওটারও নিষ্পত্তি হবে, এবং আমি মনে করি আরও আলোচনা হবে জুলাই সনদের ব্যাপারে। এটি একটি দিক। বাট যেই প্রস্তাবটি এখন দেয়া হয়েছে, আমি মনে করি বিরোধী দলের জায়গা থেকে এই প্রস্তাবটি গ্রহণ করা উচিত। কারণ আমরা সকলেই চাই একটি জবাবদিহিতা প্রতিষ্ঠা হোক, সুশাসন প্রতিষ্ঠা হোক, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য মেলবন্ধন তৈরি হোক।
দ্বিধায় থাকলেও শেষ অবধি জামায়াতে প্রস্তাব গ্রহণ করবে নাকি জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে সংসদে ঝড় তুলবে সেটি এখন দেখার বিষয়। শামীম চৌধুরী, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় 9 এপ্রিল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করে। রায়ে আসামিরা সর্বোচ্চ সাজা পাবে বলে প্রত্যাশা প্রসিকিউশনের। আর আসামি পক্ষের দাবি, অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন। GM মাহমুদের রিপোর্ট। 24 16 জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এ হত্যাকাণ্ডে ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। এ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে 30 জনকে আসামি করে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। দীর্ঘ 8 মাসের বিচারিক কার্যক্রম শেষে 9 এপ্রিল রায় ঘোষণার দিন ঠিক করে আদালত। রায়ে আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা প্রসিকিউশনের। সর্বমোট 30 জন আসামি ছিল। আসামিদের মধ্যে 6 জন অ্যারেস্টেড ছিল, বাকিরা পলাতক। এবং আমরা সর্বমোট 25 জনের সাক্ষ্য গ্রহণ করেছি। এই মামলায় আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি বিধায় আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতেছি। তবে আসামি পক্ষের দাবি, গুলিতে আবু সাইদের মৃত্যু হয়েছে প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন, তাই মক্কেলরা খালাস পাবেন বলে বিশ্বাস তাদের। এই মামলা একদিকে যেমন গুলির কারণে তার মৃত্যু হয়েছে এইটা প্রমাণ হয় না, অন্যদিকে এই মামলাটি এই আদালতের বা এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত মামলায় আসে কিনা সেটা সন্দেহ তৈরি করে। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী শাসনামলে DGFI এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়। আর ট্রাইব্যুনাল 2-এ হয় জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের এবং মাহবুবুল আলম হানিফের পৃথক 2টি মামলার সাক্ষ্য গ্রহণ। GM মাহমুদ, RTV, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। অর্থ সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করে বৃহস্পতিবার রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। এর আগে গত 25 ফেব্রুয়ারি আহসান এইচ মনসুরকে সরিয়ে মোহাম্মদ মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয় সরকার। নতুন এই গভর্নর নিয়োগকে শুটকির পাহারাদার হিসেবে বেড়াল বসানো উল্লেখ করে শুনানির পর আদালত এই নিয়োগ প্রক্রিয়া অবৈধ ঘোষণা করবে বলে প্রত্যাশা রিটকারীর আইনজীবীর। আগের গভর্নর সরকারের উচিত হবে দ্রুত কিভাবে তার মতো একটা লোক বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলো, সরকারের উচিত হবে ইমিডিয়েটলি তাকে এখান থেকে সরিয়ে যোগ্য, দক্ষ এবং অত্যন্ত অনেস্ট এবং জনগণের কাছে গ্রহণযোগ্য এই ধরনের একজন লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ করা। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও নিরপেক্ষতার স্বার্থে নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগ বাতিল করা প্রয়োজন বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পাশাপাশি 2023 সালের জ্বালানি মহাপরিকল্পনাও বাতিল চেয়েছেন তিনি। আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর ধানমন্ডির টিআইবি কার্যালয়ে সরকারের দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সুপারিশ নিয়ে সংবাদ সম্মেলন। টিআইবি বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কয়েকটি ঘোষণা দুর্নীতি বিরোধী উদ্যোগে আশার বার্তা দিয়েছে। মন্ত্রীদের দুর্নীতি বিরোধী অবস্থান ইতিবাচক হলেও কয়েকজনের বক্তব্যে হতাশার কথা জানান সংস্থার নির্বাহী পরিচালক। সরকার প্রধান বেশ কিছু ঘোষণা, অঙ্গীকার এবং পদক্ষেপ গ্রহণ করেছেন যেগুলো আশাব্যঞ্জক। সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতি প্রতিরোধক সম্ভাবনা সৃষ্টির যে প্রত্যাশা মানুষের, সেটি পূরণের সক্ষমতার দৃষ্টান্ত দেখিয়েছেন। সেটি অস্বীকার করার উপায় নেই, বরং আমরা এটাকে সাধুবাদ জানাই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনগুলোকে দলীয়করণ মুক্ত রাখতে সরকার ও রাজনৈতিক দলগুলোর উদ্যোগ নেয়ার তাগিদ দেন তিনি। কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়েও। যাকে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়া অত্যন্ত জোরালো স্বার্থদ্বন্দ্ব এখানে বিরাজ করবে। বাংলাদেশ ব্যাংকের যে নজরদারি সংস্থা হিসাবে দায়িত্ব পালনের যে সুযোগ থাকার কথা, সেটি বাংলাদেশ ব্যাংক বঞ্চিত হবে। কাজেই এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনের 5 বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি।
বিএনপির ৩১ দফা নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদে একটি সমন্বিত কৌশল নেয়ারও তাগিদ দেন টিআইবির নির্বাহী পরিচালক। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। মশার সীমাহীন উৎপাতে নগরবাসী। গেল এক মাসেই মশা বেড়েছে 40%, আর তাতেই নাজেহাল জনজীবন। সম্প্রতি 2 সিটি কর্পোরেশন মশা নিধনে কার্যক্রম শুরু করলেও কমছে না। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, যথাযথভাবেই মশা নিয়ন্ত্রণে কাজ শুরু হয়েছে। নতুন কোনো পদ্ধতিতে নিয়ন্ত্রণ আরও সহজ করা যায় ভাবা হচ্ছে। তবে বাস্তবতা মেনে লার্ভিসাইড দিয়ে দীর্ঘমেয়াদী সমাধানের পরামর্শ কীটতত্ত্ব গবেষকদের। এ বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুর রহিম। দিনের আলোতেও নেই স্বস্তি, ঘরে বাইরে মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। মশার উপদ্রব এখন রাজধানীবাসীর জীবনে তিক্ত বাস্তবতা। গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে বাড়ছে প্রকোপ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকির শঙ্কাও। গবেষণা বলছে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে ঢাকায় মশার ঘনত্ব বেড়েছে প্রায় 40%। এর মধ্যে প্রায় 90%ই কিউলেক্স প্রজাতির, যারা মূলত নর্দমা ও দূষিত পানিতে বংশবিস্তার করে। এই মুহূর্তে কিউলেক্স মশা যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে ড্রেন বা নর্দমাগুলোকে পরিষ্কার করে সেখানে টেমিফস কীটনাশক বা লার্ভিসাইড অথবা BTI প্রয়োগ করে সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। গবেষকরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সামনের মাসগুলোতে ডেঙ্গু বা চিকনগুনিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করতে পারে। কিউলেক্স এবং এডিস মশাকে আলাদা করে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ যদি মশা নিয়ন্ত্রণ আমরা করতে পারি, তাহলে এডিস বা ডেঙ্গু অথবা কিউলেক্স মশাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। এদিকে মশা নিধনে নতুন প্রযুক্তি ও প্রচলিত পদ্ধতিতে খুব দ্রুতই নিয়ন্ত্রণের কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী। সভা করেছি, ওদের মেডিসিনের কোয়ালিটিগুলি দেখার জন্য স্টোর ভিজিট করেছি আমরা দুইজনই। ওষুধ ভালো পেয়েছি, স্প্রের কাজ চলছে। তবে নিশ্চয়ই স্বীকার করবেন, 3 দিন আগের চাইতে গতকাল মশার প্রভাব অনেকটা কমে গিয়েছে। আশা করি পর্যায়ক্রমে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। ইট ইজ বিং রিডিউসড, কমে যাচ্ছে। আর যেটা লার্ভা ডেঙ্গুর মশা, ওইটা পানিতে, ওইটা তো আমরা ডিঙ্গি দিয়ে এবং স্পিডবোট দিয়ে পানিতে দেওয়ার ব্যবস্থা করেছি পৌরসভার। আব্দুর রহিম, RTV, ঢাকা। বন্ধ হওয়া পাটকল পুনরায় চালু করার প্রক্রিয়া হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। তিনি বলেন, দেশে 25টি পাটকলের মধ্যে 9টি চালু হয়েছে। সচিবালয়ে জাতীয় পাট দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন। প্লাস্টিকের বদলে পাটের ব্যাগ ব্যবহারের উপর গুরুত্ব দিবে সরকার। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 6 থেকে 14 মার্চ পর্যন্ত 9 দিন ব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার আয়োজন করেছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। দেশের কর্মসংস্থান সুযোগ তৈরিতে ও অর্থনীতিতে ভূমিকা রাখতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন BJMCর নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারিভাবে চালু করতে দীর্ঘমেয়াদী ইজারা কার্যক্রম অব্যাহত আছে। ইতিমধ্যে ইজারাকৃত মিলগুলোর মধ্যে 9টি মিলে 7200 জন কাজ করছে, যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখছে। নাভানার দায়ের করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও কর্পোরেট নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় টয়োটা বাংলাদেশ ও টয়োটা টুসো কর্পোরেশনের 3 শীর্ষ কর্মকর্তার জামিন মঞ্জুর করেছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। শুনানির সময় আসামিপক্ষ জামিন আবেদন করলে আদালত শর্ত সাপেক্ষে বন্ড জমা দেওয়ার শর্তে তাদের জামিন মঞ্জুর করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে গাড়ি উৎপাদন ও সরবরাহে বিলম্ব করা, কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় প্রস্তুতকারকের ইনভয়েস গোপন রাখা এবং বিভ্রান্তিকর প্রতিবেদন প্রদান সহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যার ফলে নাভানা লিমিটেডের ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হয়। ঈদকে সামনে রেখে জমে উঠছে রাজধানীর মার্কেট শপিং মলগুলো। ক্রেতাদের পদচারণায় মুখর বিপণী বিতানগুলো। নারী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে তুলনামূলক ভিড় থাকলেও পিছিয়ে নেই পুরুষরা। ছোট বড় সবার চোখে মুখে ঈদের আনন্দ আর কেনাকাটার ব্যস্ততা। তবে পণ্যের দাম নিয়ে এবারও রয়েছে ক্রেতাদের চিরাচরিত অভিযোগ। সাদিয়া খানিজের রিপোর্ট।
গাউসিয়া নিউ মার্কেট এলাকায় ক্রেতার উপচে পড়া ভিড় জানান দিচ্ছে বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে ঈদ উল ফিতর। আর ঈদ মানেই নতুন সাজ পোশাক আর প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তাই তো কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। নারী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে ক্রেতা উপস্থিতি চোখে পড়ার মতো। দেশীয় ব্র্যান্ডের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি ডিজাইনের পোশাকের চাহিদা বেশি। এবার ক্রেতার পছন্দ ফার্সি, আফগানি শর্ট গাউন, আগানুর প্যাটার্নের পোশাক। ফার্সি সালোয়ারের প্রতি একটু বেশি আগ্রহ ছিল, আর 3 পিস আগানুরের প্রতি ছিল, কিন্তু প্রাইস একটু বেশি। গরমকে অবশ্যই মাথায় রেখে জামা কাপড় কেনা হচ্ছে। আগের থেকে কালেকশন কম মনে হচ্ছে আর কি। আমার কাছে মনে হচ্ছে যে পুরনো কালেকশনগুলোই রয়ে গেছে। আমার মা বাবার সাথে এসেছি। বাহারি পোশাকের পসরা থেকে তরুণী থেকে শুরু করে সব বয়সীরা বেছে নিচ্ছেন নিজের পছন্দেরটা। নতুন নতুন জামা দেখা যায়, এখন পছন্দ হোক না হোক অনেক ধরনের ড্রেস দেখা যায়, ড্রেস সম্পর্কে আইডিয়া নেওয়া যায়। পাকিস্তানি যে শর্ট কামিজগুলো ওগুলা খুব ট্রেন্ডি চলতেছে। বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় বিক্রি কিছুটা বেড়েছে। প্রত্যাশা দিন গড়ালে আরও বাড়বে। তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মোটামুটি কাস্টমার উঠতেছে, আশা করি একটু বাজার ভালো যাবে। নিত্য নতুন ইন্ডিয়ান, পাকিস্তানি সব ধরনের ফ্যাশনই আমাদের এখানে আছে। দাম অনেক, কিন্তু এমনি ভালো, সুন্দর। ঈদে পুরুষের পছন্দের তালিকার শুরুতেই থাকে পাঞ্জাবি। তাই তো পাঞ্জাবির দোকানেও ক্রেতার ভিড়। নিজে কেনার পাশাপাশি প্রিয়জনের জন্যও কিনছেন অনেকে। কালেকশন ভালো আছে, তবে প্রাইস নিয়ে একটু সমস্যা আছে। ঈদের সময় মা বাচ্চাদের জন্য ফার্স্টে কিনতে পারলে এটা হচ্ছে অন্য ধরনের একটা অনুভূতি, মানে এটা মুখে বলা যায় না আসলে। কটনের ভিতরে অনেক বিভিন্ন ডিজাইন আছে, বাচ্চাদের, বড়দের, বাবা ছেলে ম্যাচিং। শুধু পোশাক নয়, তার সঙ্গে মিলিয়ে ক্রেতারা কিনছেন পছন্দসই জুতা, অর্নামেন্টস আর কসমেটিক্সও। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। রাজধানীতে 3 দিন ব্যাপী মাইডাস CMSME ঈদ মেলা শুরু হয়েছে। এবারে মেলায় দেশীয় নানা পণ্যের পাশাপাশি রংধনু, বন্ধুজনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতের তৈরি নানা পণ্য প্রদর্শিত হচ্ছে। আয়োজকরা বলছেন মেলার মধ্য দিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাবে উদ্যোক্তারা। আরো জানাচ্ছেন বিপুল দেবরায়। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ধানমন্ডিতে 3 দিনব্যাপী মাইডাস CMSME ঈদ মেলা 2026 শুরু হয়েছে। সকালে মেলার উদ্বোধন করেন মাইডাস সেন্টারের চেয়ারম্যান সহ বিশিষ্টজনরা। মেলায় প্রায় 56 জন তরুণ নারী উদ্যোক্তা অংশগ্রহণ নিয়েছেন। রংধনু বন্ধুজন নামে প্রতিবন্ধী শিল্পীদের তৈরি পোশাক, গয়না এবং অন্যান্য আকর্ষণীয় পণ্য প্রদর্শন করা হয়েছে। এই সময় উদ্যোক্তা ও ক্রেতারা বলেন মাইডাস দেশি পণ্য উদ্যোক্তাদের জন্য বড় ধরনের সুযোগ তৈরি করে দিয়েছে। উদ্যোক্তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ করে দিয়েছে এরা, যারা হচ্ছে নিজস্ব কাজগুলো মানুষের সামনে তুলে ধরতে পারতেছে। মাইডাসকে অনেক অনেক ধন্যবাদ যে দেশি উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করার জন্য। মেলার আয়োজক ও বিশিষ্টজনরা জানান মাইডাস সবসময় ভিন্নধর্মী কাজ করে থাকে। এবারও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এগিয়ে নিতে কাজ করছেন তারা। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই, সেখানে স্পেশাল চাইল্ডদের জন্য বা ডিসেবলদের জন্য আমরা বিশেষ একটা ভূমিকা রাখতে চাই। শুধু ট্রেনিং নয়, তার সাথে মার্কেট অ্যাক্সেসে সাহায্য করা, যে একটা সার্বিক টেকসই ব্যবসা করতে হলে যা যা প্রয়োজন আমরা চেষ্টা করব সেইভাবে তাদের পাশে থাকতে, যাতে ওদের বিকাশ হয় এবং ওদেরকে মানুষ অ্যাওয়ারনেস ক্রিয়েট, যে ওরাও করতে পারে এবং ওরাও যেন সমাজে চলতে পারে। সামনে আমরা আরও কাজ করব, ওদেরকে নিয়ে আরও বড় পরিসরে যাব। এদের একটা প্রতিভা আছে, এরা আমাদের সমাজে অংশ নিতে পারে, এরা আমাদের সমাজে উন্নয়নে অংশ নিতে পারে, এবং মাইডাসের এই উদ্যোগের মাধ্যমে আমরা সবাইকে একটা সুযোগ করে দিতে চাই। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম জানান প্রতিবন্ধী শিশুদের এগিয়ে নিতে মাইডাসের এমন উদ্যোগ প্রশংসনীয়। নানা উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা যে আসলে প্রতিবন্ধী নয় সেটাই প্রমাণ করে চলেছে দীর্ঘদিন থেকে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। আজকে মাইডাসের এই বিশেষ ঈদ মেলায় আমাদের এই যে অংশগ্রহণ, এর মাধ্যমে আমি মনে করি যে এইটা আরও অনেক বেশি জোরালোভাবে ছড়িয়ে পড়বে। এবার মেলার শেষে মাইডাস উদ্যমী উদ্যোক্তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। রপ্তানিমুখী তৈরি পোশাক সহ সংশ্লিষ্ট খাতে বকেয়া নগদ সহায়তার বিপরীতে 25,000 কোটি টাকা ছাড় করেছে সরকার। একই সঙ্গে শ্রমিক কর্মচারীদের ফেব্রুয়ারির বেতন পরিশোধে 1 বছর মেয়াদে ঋণ সুবিধা দেওয়া হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, চলতি মূলধন ঋণের বাইরে গত 3 মাসের গড় বেতনের সমপরিমাণ ঋণ দেওয়া যাবে, যা বাজার ভিত্তিক সুদে এবং 3 মাসের গ্রেস পিরিয়ড সহ পরিশোধযোগ্য হবে। 80% রপ্তানিকারক ও নিয়মিত বেতন পরিশোধকারী প্রতিষ্ঠানগুলো পাবে এই সুবিধা।
সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সবাইকে।